শুনছেন জুল ভার্নের সায়েন্স ফিকশন 20,000 লিগস আন্ডার দ্য সি। আজকে তৃতীয় পর্ব। গল্প শুরু করার আগে বলে দিচ্ছি, গল্প শুনছেন গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলে। শুধুমাত্র এই চ্যানেলেই আমার গল্পগুলো যায়, অন্য কোনো চ্যানেলে যায় না। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের পরবর্তী গল্পগুলোর জন্য, এবং লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। যাই হোক, শুরু করছি 20,000 লিগস আন্ডার দ্য সি তৃতীয় পর্ব। পরের দিন সকালে জেগে উঠতে দেখি শরীরটা বেশ হালকা আর ঝরঝরে লাগছে। প্ল্যাটফর্মের উপরে গিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে দেখলাম স্বচ্ছ সুন্দর আবহাওয়া, দিগন্তে কোনো জাহাজের চিহ্ন পর্যন্ত নেই। ফেনিল নীল জলের উপর সূর্যের আলো পড়ে ঝিকিয়ে উঠছে। শান্ত সমুদ্রের মধ্যে কোন অনন্ত ছন্দে ঢেউ উঠছে আর পড়ছে। খানিকক্ষণ পরেই যে ছন্দ রক্তের মধ্যে নেশা ধরিয়ে দেয়। সমুদ্রের এই নেশা ধরানোর ছন্দ যেন আমার বুকের মধ্যেই ঢেউ তুলে দিল। সমুদ্রের এই অনন্ত কলরল শুনছি কান পেতে। এমন সময় ক্যাপ্টেন নেমো এসে দেখা দিলেন। আমার উপস্থিতি তার চোখেই পড়ল না। সমুদ্র পর্যবেক্ষণ করে কি এক দুর্বোধ্য ভাষায় তিনি কতগুলো নির্দেশ দিলেন। ডেকের চারধারে আগের রাতে জাল পেতে রাখা ছিল, সকালে তাতে অনেক মাছ ধরা পড়েছে। 20 জন নাবিক উঠে এসে সেগুলো তুলে নিতে লাগলো। এই নাবিকদের মধ্যে পৃথিবীর সব জাতের লোকই বোধহয় আছে। আইরিশ, ফ্রেঞ্চ, স্লাভ, গ্রিক, ইউরোপের প্রায় সব দেশের লোকই দেখতে পেলাম আমি। কিন্তু তারা সবাই কথা বলে সেই দুর্বোধ্য বিদঘুটে ভাষায়, যার এক বর্ণ আমি বুঝি না, আর তার ফলে এদের জাতিগত পরিচয় বুঝে ওঠা মুশকিল। নাবিকরা যেন আমাকে কেউ লক্ষ্যই করল না, সবাই নিজেদের কাজেই ব্যস্ত হয়ে রইল। নটিলাস একটানা দক্ষিণ পূব দিকে ছুটে চলেছে। 1 ডিসেম্বর আমরা বিষুবরেখা পেরিয়ে এলাম। মাঝে মাঝে কেবল প্রশান্ত মহাসাগরের জঙ্গলময় অজ্ঞাত দ্বীপ ছাড়া আর কোনো চেনা অচেনার ভূখণ্ডই চোখে পড়ে না। সমুদ্র এখানে চোরা পাহাড়ে বিপজ্জনক। জলের তলায় কত জাহাজের ধ্বংসাবশেষ যে দেখা গেল তার ইয়ত্তা নেই। কামান বন্দুকে শ্যাওলা গজিয়েছে, জাহাজের কামরায় কাকড়ার রাজত্ব, পাটাতনের খোলে হাঙর ঘুরে বেড়ায়। দক্ষিণ সমুদ্রের রক্তলাল প্রবাল দ্বীপ বেরিয়ে আসার সময় দেখতে পেলাম অনেক বছর আগে ডুবে যাওয়া বহু জাহাজের ধ্বংসাবশেষ। কাঠের খোল আর পাটাতন পচে গিয়েছে, জীর্ণ ও নরম হয়ে আছে তারা। মাঝে মাঝে ওইসব জাহাজের উদ্দেশ্যে নটিলাসের বাহিনী বেরোয়, জীর্ণ জাহাজের মধ্য থেকে যাবতীয় মূল্যবান সম্পত্তি উদ্ধার করে নিয়ে এসে জাহাজে তোলে। শেষকালে প্রবাল সমুদ্র পেরিয়ে এলো নটিলাস। আমার এখন আর ক্যাপ্টেন নিমোর সঙ্গে বেশি দেখা হয় না। মাঝে মাঝে আসেন তিনি, অল্পক্ষণ কথাবার্তা হয়, তারপরে আবার তিনি নটিলাসের পরিচালনায় ব্যস্ত হয়ে চলে যান। একদিন ক্যাপ্টেন নিমোর কাছ থেকে শোনা গেল অস্ট্রেলিয়া আর নিউগিনির মধ্যকার টোরেজ প্রণালী দিয়ে আবার আমরা ভারত মহাসাগরে গিয়ে পড়ব। এখানে চোরা পাহাড়ের সংখ্যা এত বেশি যে কোনো সময় বিষম কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। নিজের হাতে নটিলাস চালাবার ভার নিলেন ক্যাপ্টেন নিমো। নটিলাস জলের উপর ভেসে উঠল যেন তিনি ইন্দ্রজাল জানেন। এমনভাবে ভোজবাজির মতো চোরা পাহাড়ের বিপদসংকুল পথ দিয়ে অত বড় ডুবোজাহাজটিকে সন্তর্পণে পার করে নিয়ে যেতে লাগলেন। একটা দ্বীপের কাছ দিয়ে যাবার সময় হঠাৎ কিসের সঙ্গে যেন প্রচণ্ড ধাক্কা লাগলো। আমি ছিটকে পড়ে গেলাম ডেকের এক পাশে। আসলে চোরা পাহাড়ে ধাক্কা খেয়েছিল নটিলাস। পাহাড়ের খাঁজে আটকে গিয়েছে ওই ধাক্কায়। এমনিতে কোনো বিপদ হয়নি, তবে পুরো ভরা জোয়ারের সময় ছাড়া এই খাঁজ থেকে উদ্ধার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। 5 দিন পর পূর্ণিমা, তখন জোয়ারের জলে নটিলাস ভেসে উঠবে। ততদিন এখানে অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই। ক্যাপ্টেন নিমোর সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করেছিলাম, কোনো দুর্ঘটনা ঘটেছে? না, দুর্ঘটনা নয়, ঘটনা। এমন ঘটনা যে আপনাকে তার ফলে ডাঙায় আশ্রয় নিতে হবে। অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইলেন ক্যাপ্টেন নেমো। তারপর আস্তে আস্তে বললেন, নটিলাসকে আপনি এখনো চেনেননি প্রফেসর। তক্ষুনি আমি প্রসঙ্গ পরিবর্তন করে ফেললাম। নেড আর কনসাইলের বড় ইচ্ছে এই কটা দিন জাহাজে না থেকে সামনের দ্বীপটাই ঘুরে আসে। কতদিন ডাঙায় পা দেয়নি ওরা। আপনার কোনো আপত্তি আছে? আসলে প্রবল আপত্তিরই আশা করেছিলাম আমি, কিন্তু আমাকে অবাক করে দিয়ে ক্যাপ্টেন নিমো বলল, নিশ্চয়ই না, ইচ্ছে করলে আপনিও যেতে পারেন। পরের দিন নটিলাসের কুলুঙ্গি থেকে নৌকা নামানো হলো। 8টার সময় বন্দুক কুড়ুলে সজ্জিত হয়ে রওনা হলাম আমরা। নেড হাল ধরে বসলো, আমি আর কনসাইল প্রাণপণে দাঁড় টানলাম। নেডল্যান্ডের ফুর্তির আর শেষ নেই। এতদিনে ওই জেলখানা থেকে সে মুক্তি পেয়েছে, আর কোনোদিন সেখানে ফিরে যাবার মতলব নেই তার। জিলবোয়া দ্বীপের বালিতে নটিলাসের নৌকা গিয়ে যখন ঠেকল তখন 8:30 বাজে।
সত্যি বলতে ডাঙায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন অদ্ভুত একটা মুক্তির আনন্দ ছড়িয়ে পড়ল আমার মধ্যে। আসলে নটিলাসে যে কখনো কষ্টে ছিলাম তা নয়, বরং কোনো রকমের অস্বাচ্ছন্দ্যের অবকাশ ছিল না সেখানে। যখনই যা চাই তখন তা হাত বাড়ালেই পাওয়া যায়। এমনকি ক্যাপ্টেন নেমোর বিরাট গ্রন্থাগারে আমার পড়াশোনার কোনো অসুবিধাই হতো না। উপরন্তু নটিলাসের কাচের জানালা দিয়ে এই আশ্চর্য সমুদ্রতলের যে অভিজ্ঞতা হয়েছিল, পৃথিবীর অন্য কোনো বিজ্ঞান সাধকের সেই সৌভাগ্য হয়নি। কিন্তু সব সত্ত্বেও শক্ত মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছিলাম আসলে আমরা ডাঙারি জীব, সম্পূর্ণভাবে পারিপার্শ্বিকের কৃতদাস। অথচ আমরা মাত্র 2 মাস ধরে নটিলাসের যাত্রী হিসেবে সাগরতলে ঘুরে বেড়াচ্ছি। আমাদের অভিযান তাই আনন্দ ও উৎসাহে ভরে গেল। নেডের ফুর্তি আর উৎসাহের তো শেষ নেই। তার নাকি মাছ খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে। ডাঙার জগতের পশু পাখি মাংস না খেলে তার মুখে আর কখনোই রুচি ফিরবে না। তাই টোটো করে বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম আমরা শিকারের উদ্দেশ্যে। রাতে সমুদ্রের তীরে মাংস পুড়িয়ে আর চেনা অচেনা সুস্বাদু ফল দিয়ে আমাদের নৈশভোজ শেষ হলো। কাছে আমাদের নৌকো বাঁধা। একটু দূরে নটিলাস কোনো মস্ত পাথরের মতো সমুদ্রের উপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নেডল্যান্ডের প্রচণ্ড ফুর্তি আমাদের ডিনারকে আরও চঞ্চল ও আনন্দময় করে তুলল। তার তৃপ্তি এখানেই সবচেয়ে বেশি যে নটিলাসের নরাধমেরা কিছুতেই এই উপাদেয় খাদ্যের স্বাদ পাচ্ছে না। দ্বিতীয় দিনেও সন্ধ্যার পরে দ্বীপের উপকূলে আমাদের ডিনার সাঙ্গ হলো। আর খেতে খেতে এই প্রথম আমি কোনসাইলের মুখে তার গোপন ইচ্ছার প্রকাশ শুনতে পেলাম। আহা, আজ সন্ধ্যা যদি ওই নটিলাসে ফিরতে না হতো। যদি কোনো দিনই না ফিরি, নেডল্যান্ড বলল। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আচম্বিতে আমাদের পায়ের কাছে একটা মস্ত পাথর এসে পড়ল। সচকিত হয়ে জঙ্গলের দিকে তাকালাম আমরা। আকাশ থেকে তো পাথর পড়ে না, কোনসাইল বলল, অন্তত উল্কা না হলে। বলেই কোনসাইল তার হাতের পায়রার ঠ্যাংটায় কামড় বসাতে যাবে, এমন সময় দ্বিতীয় একটা পাথর পড়ল ঠিক তার হাতেই, এবং পায়রার ঠ্যাংটা তার হাত থেকে খসে পড়ে গেল। তিনজনেই উঠে দাঁড়িয়ে বন্দুক তুলে ধরলাম। কেউ কোনো আক্রমণ করলে তার সমুচিত জবাব দিতে হবে। বাদরের কাণ্ড নয় তো? নেডল্যান্ড জিজ্ঞেস করল। বন মানুষই বটে, কোনসাইল বলল, তবে তাদের জঙ্গলি বলা হয়। নৌকায় চলো, শিগগির নৌকায় চলো, বলেই দৌড়াতে লাগলাম আমি। এসব দ্বীপে চতুষ্পদ সাপদের চেয়ে দ্বিপদ নরখাদকের ভয় বেশি, তা আমার জানা ছিল। তৎক্ষণাৎ গাছের আড়াল থেকে তীরধনুক নিয়ে জনাকুড়ি জঙ্গলির আবির্ভাব ঘটল। আমরা যেখানে বসে ডিনার সারছিলাম, নৌকাটা সেখান থেকে প্রায় 60 ফিট দূরে বাঁধা ছিল। ঊর্ধ্বশ্বাসে ছুটলাম আমরা নৌকা লক্ষ্য করে। নেট কিন্তু এই বিষম বিপদের মধ্যেও তার ফলমূল আর মাংসের সংগ্রহ আনতে ভুলল না। আরও কয়েকটা ঢিল এসে পড়ল আশেপাশে। ঝপাঝপ করে দাঁড় টেনে কিছুক্ষণের মধ্যে আমরা নটিলাসে এসে পৌঁছলাম। নটিলাসে পৌঁছে আমি সেলুনের দিকে ছুটলাম, কারণ অর্গানের প্রবল গম্ভীর সুর থেকে বোঝা যাচ্ছিল ক্যাপ্টেন নেমো সেলুনে বসে অর্গান বাজাচ্ছেন। ক্যাপ্টেন, উত্তেজিত ভঙ্গিতে ডাক দিলাম আমি। সুরের মধ্যে ডুবে আছেন যেন। আমার কথা তার কানেই পৌঁছালো না। তার হাত ধরে আবার আমি বললাম, ক্যাপ্টেন নেমো। যেন ছন্দ কেটে গেল। কেঁপে উঠে ফিরে তাকালেন নেমো। ও আপনি? তার শিকার কেমন লাগলো? বোটানির কোনো নতুন তথ্য জোগাড় হলো? হ্যাঁ ক্যাপ্টেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একদল দ্বিপদকে সঙ্গে নিয়ে এসেছি। বংশ পরম্পরায় তাদের বেশ বিপজ্জনক বলে খ্যাতি আছে। তা সেই দ্বিপদগুলো কি? জংলি। জংলি? পৃথিবীর এক জায়গায় পা দিয়ে বর্বর জংলি দেখে আপনি অবাক হচ্ছেন? একটা জায়গার নাম করুন তো যেখানে বর্বরদের বাস নেই। আর তাছাড়া আপনি যাদের বর্বর জংলি বলছেন, তারা কি অন্য কারো চেয়ে কোনো অংশে নিকৃষ্ট? কিন্তু ক্যাপ্টেন, জংলিরা কোথায় নেই প্রফেসর। আমার কথা যদি ধরেন তো জানাই আমি এই বর্বরদের পৃথিবীর সর্বত্র দেখেছি। তা আপনি যদি নটিলাসে তাদের না দেখতে চান তো আপনাকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হবে। সে সম্বন্ধে আপনাকে ভাবতে হবে না প্রফেসর, এত উদ্বিগ্ন হবার কিছু নেই। কিন্তু ওর যে সংখ্যায় অগুন্তি। কতজনকে দেখেছেন আপনি? অন্তত 100 তো হবেই। প্রফেসর, যদি পাপর সমস্ত বর্বর এসেও চড়াও হয়, তবু নটিলাসের গায়ে একটা আঁচড় কাটার ক্ষমতা কারণেই। বলেই আমার অস্তিত্ব সম্পূর্ণ ভুলে গিয়ে আবার তিনি অর্গানের উপর ঝুঁকে পড়লেন। পরের দিন কাতারে কাতারে পাপুয়ার জঙ্গলির আশেপাশ থেকে নটিলাসকে ঘিরে ধরল, কিন্তু জাহাজের উপরে উঠতে কিংবা খুব কাছে আসতে তাদের কারো সাহসই কুলাল না। সারাদিন তারা তীরে ভিড় করে রইল। রাতে তীরে জ্বলে ওঠা অজস্র অগ্নিকুণ্ড দেখেও বোঝা গেল অচিরেই নটিলাসের সঙ্গ ত্যাগ করার মতলব তাদের নেই। তার পরের দিন ডেকের উপর উঠতেই দেখা গেল গোটাকুড়ি ফাঁপা গাছের ক্যানো জলে ভাসিয়ে বিস্তর পাপুয়া যোদ্ধা নটিলাসকে লক্ষ্য করে এগিয়ে আসছে।
আমাকে আর কনসাইলকে দেখেই তারা চেঁচামেচি করে উঠল। তারপরেই আমাদের আশেপাশে এক ঝাঁক তীর এসে পড়ল। এবার তাহলে তারা সত্যি আক্রমণ করার জন্য উৎসুক। অথচ জোয়ার না হলে কিন্তু এক চুলও নড়ানো যাবে না নটিলাসকে। তাহলে আর রক্ষে নেই। হন্তদন্ত হয়ে নিচে গিয়ে ক্যাপ্টেন নেমোকে খবর দিলাম। তিনি কিন্তু আদৌ কিছুমাত্র বিচলিত না হয়ে নটিলাসের বাইরের দ্বার বন্ধ করে দেওয়ার আদেশ দিলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, মিথ্যেই আপনি অত উত্তেজিত হচ্ছেন। আপনাদের যুদ্ধজাহাজের কামানের গোলায় নটিলাসের গায়ে আঁচড়টি কাটতে পারেনি, আর কয়েকশো পাপুয়াই বা তার তীরধনুক নিয়ে কি করবে বলুন? কিন্তু ক্যাপ্টেন, কাল বাতাস নেবার জন্য তো আপনাকে নটিলাসের ঢাকনি খুলতেই হবে। তখন যদি তারা ঢুকে পড়ে? প্রফেসর, বাইরের ঢাকনা খোলা থাকলে কি নটিলাসের ভেতর ঢোকা এত সহজ? আপনি কিছুমাত্র চিন্তা করবেন না। আর হ্যাঁ, ভালো কথা, নটিলাস কিন্তু কাল 2:40 সময় জোয়ারের জলে ভেসে উঠবে। জঙ্গলিদের প্রসঙ্গে আর কোনো কথাই বললেন না তিনি। এই কদিন এই অদ্ভুত মানুষটিকে যতটুকু চিনেছি তাতে আমিও আর কোনো উচ্চবাচ্য না করে নিজের ঘরে ফিরে এলাম বটে, কিন্তু সে রাতে জঙ্গলিদের উৎপাতে ভালো করে ঘুমোনো গেল না। তার সারা রাত নটিলাসের উপর উন্মাদের মতো দাপাদাপি করল, আর থেকে থেকে রক্ত জল করার রণহুঙ্কার দিল। পরদিন বেলা যখন 2:35, ক্যাপ্টেন নেমো আমাকে ডেকে ওঠার সিঁড়ির কাছে নিয়ে গেলেন। গিয়ে দেখি নেড আর কনসাইলো সেখানে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন নেমোর নির্দেশ মতো একটা নাবিক ঢাকনি খুলে দিল। তৎক্ষণাৎ বিকট উল্কি কাটা একটা বিশ্রী মুখ দেখা গেল ফোকর দিয়ে। পর মুহূর্তে সে সিঁড়ি রেলিংয়ে হাত রাখল নিচে নামবে বলে, আর পরক্ষণেই কান ফাটানো আর্তচিৎকারে জঙ্গলিটা লাফিয়ে উঠল। আরও কয়েকটা জঙ্গলি কৌতূহল ভরে রেলিংয়ে হাত দিতেই তাদেরও একইভাবে চিৎকার করে লাফিয়ে উঠতে হলো। তিরিং বিরিং করে লাফিয়ে ওরা গিয়ে নামতে থাকলো ক্যানুতে। ডেকের উপর একটা দারুণ হট্টগোল শুরু হয়ে গেল। ব্যাপারটা দেখে কনসাইল তো হেসেই লুটিপুটি। কি ব্যাপার বুঝতে না পেরে আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। নেডের আবার কৌতূহল আর বুকের পাটা দুটোই কিছুটা বেশি, তাই সেও সিঁড়ি রেলিংয়ে হাত রেখে ব্যাপারটা বোঝার চেষ্টা করল। সঙ্গে সঙ্গে সেও বিকট চিৎকার করে আমাদের দিকে ছিটকে এলো। বিদ্যুৎ, বিদ্যুৎ, বাজ পড়েছে আমার উপর। নেডের চেঁচানি শুনেই সমস্ত রহস্যটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। ক্যাপ্টেন নিমো রেলিংয়ের মধ্যে বিদ্যুৎ চার্জ করে দিয়েছেন, এমন মাত্রায় দিয়েছেন যে প্রবল ধাক্কা লাগবে, তাছাড়া কোনো ক্ষতি হবে না। কিন্তু তাতেই মন্ত্রের মতো কাজ হলো। সমস্ত ব্যাপারটা ভৌতিক বা অপার্থিব ভেবে উন্মাদের মতো পাপুয়ারা পালাতে লাগলো। দেখতে দেখতে তাদের চিৎকার দূরে মিলিয়ে গেল। ইতোমধ্যে জোয়ারের জলে নটিলাস ভেসে উঠেছিল। ঠিক 2:40 সময় ইঞ্জিন জেগে উঠল সশব্দে। শুরু হলো চাকার আন্দোলন। ধীরে ধীরে সেই ভয়ানক টোরেস প্রণালীকে পেছনে ফেলে এগিয়ে গেল নটিলাস। পরের দিন সকালবেলা নটিলাসের প্ল্যাটফর্মে গিয়ে দেখি ফার্স্ট অফিসার সমুদ্রের অবস্থা পর্যবেক্ষণ করে যথোচিত নির্দেশ দিচ্ছেন। নটিলাস তখন 105 ডিগ্রি দ্রাঘিমা আর 15 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় প্রচণ্ড গতিতে ছুটে চলছে। সম্ভবত এই কদিন টোরেস প্রণালীতে আটকে থাকতে হয়েছে বলে এত জোরে যাচ্ছে। আমি প্ল্যাটফর্মে এসে দাঁড়াবার পরক্ষণেই ক্যাপ্টেন নিমেও সেখানে এসে দাঁড়ালেন। তারপর দূরবীন দিয়ে কিছুক্ষণ দিগন্তের দিকে তাকিয়ে রইলেন। পাথরের মূর্তির মতো কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইলেন ক্যাপ্টেন নেমো। তারপর দূরবীন নামিয়ে কি এক দুর্বোধ্য ভাষায় ফার্স্ট অফিসারকে কয়েকটি কথা বললেন তিনি। ফার্স্ট অফিসারকে অত্যন্ত অস্থির এবং উত্তেজিত দেখালো, কিন্তু ক্যাপ্টেন নেমোর শান্ত সংযত মূর্তি দেখে কোনো কিছু বোঝার জো ছিল না। আমার দিকে দৃষ্টিপাত পর্যন্ত না করে কিছুক্ষণ ইতস্তত পায়চারি করলেন তিনি। মাঝে মাঝে কেবল একটু থেকে থেকে দিগন্তের সেই বিশেষ দিকটাতে তাকাতে লাগলেন। ফার্স্ট অফিসারও তার দূরবীন দিয়ে বারে বারে সেদিকে তাকাচ্ছিলেন, কিন্তু আমি সেদিকে তাকিয়ে কিছুই বের করতে পারলাম না। সূর্য আর সমুদ্রের মিলন মন্দিরে কিছুই দেখা গেল না। এই বিশাল সমুদ্রের মাঝে দিগন্তের দিকে তাকিয়ে কি দেখতে পেয়েছেন তারা? হঠাৎ ক্যাপ্টেন নিমো ফার্স্ট অফিসারকে কি একটা নির্দেশ দিতেই নটিলাসের গতি আরও বেড়ে উঠল। আমার এই রহস্য ভালো লাগলো না। অধীরভাবে সেলুনে ফিরে গিয়ে একটা দূরবীন নিয়ে চোখে দিলাম, কিন্তু কিছু দেখার আগেই এক হ্যাঁচকা টানে হাত থেকে তা খসে পড়ল। পিছনে ফিরে যাকে দেখলাম তিনি ক্যাপ্টেন নিমো হলেও তাকে আমি চিনি না। সম্পূর্ণ বদলে গেছেন তিনি। কোচকানো ভুরুর তলায় চোখের তারা দপদপ করে জ্বলছে। দৃঢ় বিন্যস্ত ঠোঁটের ভিতর দাঁতে দাঁত চেপে আছেন তিনি। কেমন যেন শক্ত হয়ে গেছে তার শরীর, কঠিন হয়ে উঠেছে মুখচ্ছবি, আর তার আস্ত প্রতিচ্ছবি থেকে কি একটা প্রচণ্ড ঘৃণা ফুটে বেরোচ্ছে। তাহলে কি না জেনে এমন কোনো অপরাধ করেছি যাতে রোষে তার সমগ্র মূর্তি এমন বদলে গেছে? কিন্তু পরক্ষণেই বুঝতে পারলাম তার রোষ এবং ঘৃণার উৎস আমি নই, কারণ কঠিনভাবে তখনই তিনি দিগন্তের সেই বিশেষ কোণটির দিকেই তাকিয়েছেন।
ফার্স্ট অফিসারকে কোনো বিদেশি ভাষায় অল্প কয়েকটি কথায় নির্দেশ দিতে দিতে তিনি সামলে নিলেন। প্রফেসর, নটিলাসে আশ্রয় দেবার সময় আপনাকে যে শর্ত দিয়েছিলাম সেটা মানার সময় এসেছে। কি বলতে চাচ্ছেন বুঝতে পারছি না। আপনাদের তিনজনকে একটা ঘরে বন্দি করে রাখা হবে, পরে অবশ্য যথাসময়ে চলাফেরার স্বাধীনতা ফিরে পাবেন। আপনি নটিলাসের সর্বময় কর্তা, কাজে আপনি যা বলবেন তাই হবে, কিন্তু একটা কথা আমি জিজ্ঞেস করব। না প্রফেসর, একটা কথাও না। এ কথার পর তার নির্দেশ মান্য করা ছাড়া আর কিছুই করার রইল না। নিচে আসতেই 4 জন নাবিক আমাদের 3 জনকে নিয়ে গেল সেই ঘরটিতে, যেখানে সর্বপ্রথম আমাদের বন্দি করে রাখা হয়েছিল। টেবিলের উপর নাস্তা রাখা ছিল। নেট গোড়ায় খুব চোটপাট করে তাই খেতে শুরু করে দিল। যদিও আমি 7-5 নানা কথা ভাবছিলাম, আমিও দেরি না করে হাত লাগালাম। কোনসাইলও কোনো বাক্য ব্যয় না করে দক্ষিণ হাতের ব্যবহারে তন্ময় হয়ে পড়ল। খাওয়া শেষ হবার পরেই নেড আর কোনসাইল দিব্যি শুয়ে পড়ে ঘুম লাগাল। হঠাৎ এমন অসময়ে ওদের ঘুমিয়ে পড়ার কোনো কারণ বুঝলাম না। আমারও বেজায় ঘুম পাচ্ছিল। চোখের পাতায় কে যেন আঠা মাখিয়ে দিয়েছে। কিছুতেই চোখ খুলে রাখতে পারছি না। সেই আধো ঘুম আধো জাগরণের মধ্যে চকিতে একটি কথা মাথার মধ্যে খেলে গেল। বুঝতে পারলাম যে ক্যাপ্টেন খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছেন। নটিলাস তখন আর দুল ছিল না, সম্ভবত জলের তলায় ডুব দিয়েছে। তারপর আর কিছু মনে নেই। পরের দিন সকালে ঘুম ভাঙল, কিন্তু আশ্চর্য ঝরঝরে লাগলো নিজেকে। তাড়াতাড়ি উঠে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। তাহলে আমি এখন স্বাধীন, আমার চলাফেরায় আর কোনো বাধা নেই। করিডোরে বেরিয়ে প্ল্যাটফর্মে যাওয়ার দরজা দেখে সোজা সেখানে গিয়ে হাজির হলাম। নেড আর কোনসাইলও ছিল তখন। সমুদ্র তেমনি শান্ত নীল, আকাশ ফেটে সাদা রোদ চুইয়ে পড়ছে। কোনো উপদ্রব বা কোনো কিছুরই চিহ্ন নেই। আর সেই শান্ত সমুদ্রের মধ্যেই নটিলাস ভেসে যাচ্ছে তার সমস্ত গোপন রহস্য নিয়ে। নিচে নেমে এলাম। নটিলাস জলের তলায় ডুব দিল, খানিক পর আবার ভেসে উঠল। কয়েকবার এমন করেই ওঠানামা করল ডুবোজাহাজ, যেন কোনো কারণে বড্ড অশান্ত হয়ে পড়েছে। বেলা তখন 2টো হবে। আমি সেলুনে বসে দিনলিপি লিখছি। এমন সময় ক্যাপ্টেন নিমো এসে ঢুকলেন। আমার শুভেচ্ছার উত্তরে সামান্য মাথা নুইয়ে চুপ করে অভিবাদন জানালেন, কোনো কথাই বললেন না। তার সমস্ত শরীরে ক্লান্তির ছাপ, চোখ দুটো রক্তবর্ণ। সারা রাত বোধ হয় এক ফোঁটাও ঘুম হয়নি। অস্থিরভাবে খানিক্ষণ পায়চারি করলেন তিনি ঘরের মধ্যে। 2-4টে যন্ত্রপাতি পরীক্ষা করে দেখলেন, কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে যন্ত্রপাতির দিকে তার মোটেই মন নেই। যেন কি একটা বিষয় গভীরভাবে চিন্তা করছেন, কিন্তু কিছুতে আর মনস্থির করতে পারছেন না। শেষকালে হঠাৎ আমার সামনে এসে সোজাসুজি জিজ্ঞেস করলেন, প্রফেসর, আপনি কি কখনো ডাক্তারি করেছেন? প্রশ্নটা এতই আকস্মিক যে প্রথমটা আমি অবাক হয়ে ফ্যাল করে তাকিয়ে রইলাম। ক্যাপ্টেন নিম আবার জিজ্ঞেস করলেন, আপনি কি ডাক্তারি জানেন? আমি এটা জানি যে আপনার কয়েকজন সহকর্মী চিকিৎসা বিদ্যালয় থেকে পাশ করেছেন, কিন্তু আপনি? আমি আসলে ডাক্তার ছিলাম। প্যারিসে মিউজিয়ামে যোগ দেওয়ার আগে আমি ডাক্তারি করতাম। তাহলে আমার একজন লোককে আপনি একটু পরীক্ষা করে দেখবেন? কেন দেখব না? তার কি খুব অসুখ করেছে হঠাৎ? কোনো কথা না বলে ক্যাপ্টেন নেম আমাকে সঙ্গে করে একটা ছোট কামরায় নিয়ে গেলেন। লোকটি যে মুমূর্ষু তা বুঝতে এক মুহূর্ত দেরি হল না। কি একটা ভোতা হাতিয়ারের মারাত্মক আঘাতে তার মাথার খুলি চৌচির হয়ে মগজটা বেরিয়ে এসেছে। রক্ত মাথা পট্টিটা খোলার সময় টু শব্দটি পর্যন্ত করল না, শুধু ফ্যাল করে তাকিয়ে রইল আমার দিকে। মুখ দেখে মনে হলো লোকটা বোধহয় আসলে ইংরেজ। দেখার কিছুই ছিল না বস্তুত, এর মধ্যেই মৃত্যুর লক্ষণ প্রকাশ পাচ্ছিল তার সর্বাঙ্গে। হাত পা ঠান্ডা হতে শুরু করেছিল। এমন মারাত্মক চোটক পেল কোত্থেকে? ক্যাপ্টেন নেমোকে আমি জিজ্ঞেস করলাম, তা শুনে আপনার কি হবে? হঠাৎ একটা দারুণ ঝাঁকুনিতে ইঞ্জিনের একটা কিলক ভেঙে যায়। লাফিয়ে গিয়ে চোটটা সম্পূর্ণ নিজের মাথায় নিয়ে ওর সঙ্গীকে বাঁচিয়ে দেয়। কি অবস্থা কিরকম দেখলেন সেটা বলুন। আপনি নিঃসংকোচে বলতে পারেন, কারণ ও ফ্রেঞ্চ জানে না। বলার কিছু নেই, মনে হয় সর্বোচ্চ আর 2 ঘন্টা পরমায়ু। কিছুতেই কি ওকে বাঁচানো যায় না? না। ক্যাপ্টেন নেমোর হাত দুটি হঠাৎ কি একটা প্রচণ্ড আবেগে মুঠি হয়ে গেল। তারপরে তার চোখ ফেটে বেরিয়ে এলো জলের ধারা। কি করে মানুষের দেহে প্রাণের স্ফুলিঙ্গ নিভে আসে, আরও কিছুক্ষণ তাই দেখে আমি ঘর ছেড়ে বের হয়ে এলাম। সে রাতে আমার ভালো ঘুম হলো না। সারা রাত ধরে ক্যাপ্টেন নিমোর চঞ্চল ও স্পর্শাতুর আঙ্গুলের তলায় গম্ভীর অর্গান কেঁদে উঠল। মানুষের কোনো আবেগ যেখানে পায়ে হেঁটে পৌঁছাতে পারে না, সেখানে বিষণ্ণ মর্মান্তিক চাপা কান্নার মতো সঙ্গীত যেন কোনো একা পাখির মতো বারবার পাখা ঝাপটে পৌঁছাতে যাচ্ছে। পরের দিন সকালবেলায় সমুদ্রের অনেক নিচে নিঃশব্দে এক শোক যাত্রা বেরোলো কফিন কাঁধে।
প্রবালস্তূপে অন্ত্যেষ্টি হলো লোকটির, আর লাল ফুলের মতো প্রবাল ছড়িয়ে রইল তার কবরের উপর। সেই স্তব্ধ শোকাতুর শেষ যাত্রার সঙ্গী ছিলাম আমিও। ফিরে আসার পর ক্যাপ্টেন নেমোকে বলেছিলাম, সত্যি হাঙরের খপ্পর থেকে অনেক দূরে আপনাদের এই কবরস্থান। তাই, শুধু হাঙর নয়, মানুষের কাছ থেকে অনেক দূরে। এই রহস্যময় মানুষটির কথা যত ভাবি তত মনে হয় একে ছুঁতে পারি এমন সাধ্য আমার নেই। কে ইনি? কোন দেশের মানুষ? কোন গভীর ক্ষত তিনি লুকিয়ে রেখেছেন বুকের ভেতর? কেন সমস্ত মানুষ সমাজের প্রতি তার বিরাগ আর বিতৃষ্ণা এত প্রবল? অথচ তার বুকের ভেতর যে ভালোবাসার অফুরন্ত এক নদী আছে, তা তো কাল সারা রাত অর্গানের অফুরন্ত কান্নায় উপচে উঠেছিল। কবি, শিল্পী, বৈজ্ঞানিক, বিদ্রোহী, যোদ্ধা, কোমলে ও কঠোরে তুলনাহীন এই মানুষটিকে কোনোদিনই আমি বুঝতে পারবো বলে মনে হয় না। আর তাই আমাদের মাপকাঠিতে তাকে বিচার করার কথা আমি ভাবতেও পারি না। পরদিন সকালবেলায় এক পরিচারক এসে আমাকে ক্যাপ্টেন নেমোর কাছে ডেকে নিয়ে গেল। সমুদ্রের নিচে মুক্তোর ক্ষেত দেখতে যেতে ইচ্ছুক কিনা তিনি জিজ্ঞেস করলেন। কে বলবে এই মানুষটি কাল অমন ব্যথাতুর হয়ে উঠেছিলেন? নেড আর কনসাইল তো এই লোভনীয় প্রস্তাব শুনেই আনন্দে প্রায় নেচে উঠল। সেই ডুবুরি পোশাক পরে ছুরি সম্বল করে শুরু হলো আমাদের অভিযান। নেড কিন্তু কিছুতেই হারপুন না নিয়ে যেতে রাজি হল না। হারপুন ছাড়া জলের প্রাণীদের মুখোমুখি দাঁড়াতে সে নাকি কিছুতেই রাজি নয়। ভারত মহাসাগরের এই অঞ্চলে এমন অনেক সামুদ্রিক জীব দেখা গেল যাদের কোনোদিন এভাবে দেখতে পাবো বলে কল্পনাও করিনি। তার মধ্যে মস্ত ও ভীষণ একটা কাকড়াকে দেখে যে ভয় পেয়েছিলাম তা কোনোদিন ভুলব না। সমুদ্রতলের মতো রোমাঞ্চকর জায়গা আর নেই। পাহাড় গম্ভীর, বিস্ময়কর, অচঞ্চল, কিন্তু সমুদ্র যেন পৃথিবীর অশান্ত হৃৎপিণ্ড। কোন এক অধীর আবেগে প্রতি মুহূর্তেই চঞ্চল হয়ে আছে। কোন এক রহস্যময় ভাষায় সে যেন সবসময় কি একটা বলতে চাচ্ছে অসীমকে। অনেকক্ষণ হাঁটার পর মুক্তার খেতে গিয়ে পৌঁছলাম। বেশ বড় খেতি বটে। যেখানে সেখানে ঝিনুক পড়ে আছে। বাদামি তন্তুর বাঁধনে বন্দি তারা, মৃত, ব্যাধিগ্রস্ত। কোন এক অদ্ভুত রোগে যখন তাদের দেহ থেকে ক্ষরণ হতে থাকে, তখন তাই জমে জমে ক্রমে এই অমূল্য সিন্ধু রূপান্তর ঘটিয়ে দেয়। শুক্তির মধ্যে কোনো অধীর অশ্রুর মতো ঝকমক করে ওঠে মুক্তোর দানা। কত যে ঝিনুক পড়ে আছে তার কোনো সীমা সংখ্যা নেই। নেট তো দুহাতে লুট করতে লাগলো। দেখতে দেখতে তার থলি বোঝাই হয়ে গেল। ক্যাপ্টেন নেমো আমাদের পথ দেখিয়ে মস্ত এক গুহায় নিয়ে গেলেন। সিন্ধুতলে এই গুহার খোঁজ যে তিনি ছাড়া আর কেউ রাখে না তা স্পষ্টই বোঝা গেল। বড় বড় থামের উপর গুহার ছাদটা দাঁড়িয়ে আছে, আর আশেপাশে সমুদ্রের জীবরা যেন অনধিকার প্রবেশে ক্ষুব্ধ হয়ে অদ্ভুতভাবে লক্ষ্য করছে আমাদের। এক জায়গায় এসে ক্যাপ্টেন নেমো থেমে পড়ে আঙুল বাড়িয়ে যা দেখালেন তাতে আমি তাজ্জব হয়ে গেলাম। গুহাটা সেখানে কুয়োর মতো গভীর হয়ে গেছে, আর তারই একেবারে তলায় শুয়ে আছে বিশাল এক ঝিনুক। এত বড় ঝিনুক আমি নটিলাসের সংগ্রহশালাতেও দেখিনি। স্থির শান্ত জলে কত বছর ধরে যে এই ঝিনুকটি বেড়ে উঠেছে কে জানে। ক্যাপ্টেন নেমো যে এই বিশেষ ঝিনুকটির কথা আগে থেকেই জানতেন তা কিন্তু তখনই বোঝা গেল। ঝিনুকের বিশাল ডালা দুটি বন্ধ হয়ে আসছিল, কিন্তু চকিতে ক্যাপ্টেন নেমো তার ছোড়াটা তার ফাঁকে রাখতেই ডালা দুটি আর পুরোপুরি বন্ধ হতে পারল না। আর সেই ফাঁকের মধ্য দিয়েই ভেতরের জিনিসটি দেখে আমি হতবাক হয়ে গেলাম। মুক্তা যে নারকেলের মতো এত বড় হতে পারে তা আমি নিজের চোখে না দেখলে কিছুতেই বিশ্বাস করতাম না। নটিলাসের সিন্ধুকেও এত বড় মুক্তা আমি দেখিনি। আমি হাত বাড়াতেই নেমো বাধা দিয়ে ছোড়াটা টেনে নিলেন। অমনি ঝিনুকের ডালা বন্ধ হয়ে গেল। বছরের পর বছর ধরে এই গোপন গুহায় এভাবেই বড় হয়ে চলবে মুক্তটা। তারপর একদিন ক্যাপ্টেন নেমো তা সংগ্রহ করে এনে তার সংগ্রহশালায় সাজিয়ে রাখবেন। সেই গুহা থেকে বেরিয়ে এসে ইতস্ততভাবে এদিক ওদিক ঘুরছি, হঠাৎ ক্যাপ্টেন নেমো আমাকে টান দিয়ে এক পাহাড়ের আড়ালে দাঁড় করিয়ে দিলেন। একটু দূরে জলের মধ্যে চলমান এক ছায়ামূর্তি দেখে তার কারণ বোঝা গেল। হাঙর না ওই জাতীয় কোনো হিংস্র প্রাণী? না, কিছুই নয়। আসলে সে সিংহলের এক মুক্ত ডুবুরি। জলের উপর তার ছোট্ট ডিঙি নৌকা ভাসছে। লোকটা একেবারে নিচে নেমে দ্রুত হাতে ঝুলি ভর্তি করে মুক্তা তুলছে, তারপর চট করে উঠে যাচ্ছে উপরে। পরক্ষণই আবার নতুন ঝুলি নিয়ে আসছে। হঠাৎ লোকটা যেন কোনো এক দারুণ ভয়ে আটকে উঠল। পরক্ষণেই তার মাথার উপর ভেসে এলো মস্ত এক রূপালী ছায়া, হাঙরের পেট। হাঙরের উন্মুক্ত দাঁতের শাড়ি আর নিষ্ঠুর চোখ দেখে সে বুঝতে পারল কেন তাকে সিন্ধু নেকড়ে বলে। প্রথম আক্রমণটা লোকটি কৌশলে এড়িয়ে গেল বটে, কিন্তু পরের বারেই হাঙরের লেজের ঝাপটায় সে উল্টে পড়ে গেল নিচে। অমনি হাঙরটা তীব্র বেগে ঘুরে নিচে নেমে এলো।
এই বুঝি তার ওই চোখা লোভী নিষ্ঠুর দাঁতের ফাঁকে লোকটা টুকরা টুকরা হয়ে যায়। এক লাফে সামনে এগিয়ে গেলেন ক্যাপ্টেন নেমো। হঠাৎ নতুন শত্রু দেখে তার দিকে তেড়ে এলো হাঙরটা। উদ্যত ছোড়া হাতে তিনি তার জন্য অপেক্ষা করতে লাগলেন। যে রাক্ষসী মাছটা কাছে এগিয়ে এলো অমনি চট করে একপাশে সরে গিয়ে ছোড়াটা তিনি আমূল তার পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। কে যেন লাল রং ছিটিয়ে দিল জলে। হাঙরটার একটা পাখনা আঁকড়ে তখন বারে বারে ছোড়া চালাচ্ছেন ক্যাপ্টেন, কিন্তু পরক্ষণেই তাকেও এক ঝাপটায় ছিটকে পড়তে হলো। হাঙরটা হা করে তার দিকে নেমে গেল তৎক্ষণাৎ। এই বুঝি সব শেষ হয়ে গেল। কিন্তু হঠাৎ কোত্থেকে একটা হারপুন এসে বিঁধল সেই সিন্ধু নেকড়ের হৃৎপিণ্ডে। ক্যাপ্টেন চট করে একপাশে সরে গেলেন। নেডল্যান্ডই তার হারপুন ছুড়ে ক্যাপ্টেন নেমোকে বাঁচিয়ে দিল। তৎক্ষণাৎ ক্যাপ্টেন নেমো সেই সিংহলি ডুবুরিকে নিয়ে জলের উপর ভেসে উঠলেন। ডিঙির উপর উঠে অল্প চেষ্টা করতে তার জ্ঞান ফিরে এলো। হঠাৎ জ্ঞান ফিরে পেয়ে এতগুলো অদ্ভুত পোশাক পরা লোককে তার উপর ঝুঁকে থাকতে দেখে লোকটা ভয়ে কেঁপে উঠল। ক্যাপ্টেন নেমো তাকে একটা মুক্তা উপহার দিলেন। নটিলাসে ফিরে এসে নাবিকদের সাহায্যে এই বিষম পোশাক খুলে ফেলে ক্যাপ্টেন নেমো প্রথম কথাটি বললেন নেডকে, থ্যাংক ইউ নেড, তোমার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। শোধবোধ হলো ক্যাপ্টেন, নেডল্যান্ড বলল। প্রথম ধন্যবাদটা আমারই জানানো উচিত ছিল। ক্যাপ্টেনের মুখে সূক্ষ্ম একটা হাসি রেখা খেলে গেল। পৃথিবীর থেকে, মানবজাতির থেকে যিনি নিজেকে অমনভাবে বিচ্ছিন্ন করে এনেছেন, নিজের জীবন বিপন্ন করেও তার একজন প্রতিনিধিকে তিনি যে কেন বাঁচাতে গেলেন তার কোনো উত্তর পাওয়া সত্যি কঠিন। ক্যাপ্টেন নেমো যাই বলুন না কেন, তিনি নিজের হৃদয়কে এখনও সম্পূর্ণ হত্যা করতে পারেননি। বাইরে থেকে তাকে পাষাণ মনে হতে পারে, কিন্তু আসলে তিনি তার ঠিক উল্টো। এই কথাটি তাকে বলতেই ঈষৎ আবেগ ভরে তিনি বললেন, প্রফেসর, ওই ভারতীয়টি অতি শোষিত এবং অত্যাচারিত দেশের অধিবাসী, আর আমিও শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তাই থাকব। এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি এটা যে তিনি একজন পরাধীন জাতির প্রতিনিধি, আর সেই জন্যই ওই সিংহলটির প্রতি তার এত দরদ? নাকি আক্ষরিক অর্থে তিনি ভারত নামক উপমহাদেশের অধিবাসী? রহস্য মোটেই পরিষ্কার হলো না, কিন্তু এইটুকু বোঝা গেল এই বিদ্রোহী মানুষটি যে কোনো পরাধীন জাতির জন্য আত্মবিসর্জন করতে পারে। ফেব্রুয়ারি মাসের 9 তারিখে নটিলাসের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ক্যাপ্টেন নেমোর দেয়া চুরুট টানছি আর দেখছি লোহিত সাগরের উপর দিয়ে নটিলাস কেমন করে আস্তে আস্তে ভূমধ্য সাগরের দিকে ভেসে যাচ্ছে। এমন সময় ক্যাপ্টেন নেমো আমার পাশে এসে দাঁড়ালেন। প্রফেসর, হঠাৎ তিনি হাসি মুখে জিজ্ঞেস করলেন, জানেন পরশুদিন আমরা ভূমধ্য সাগরে পৌঁছব। তাহলে উত্তর মাসে অন্তরীপ ঘুরে আসার জন্য নটিলাসকে বাতাসের চেয়ে দ্রুত ছুটতে হবে। উত্তর মাসে অন্তরীপ কেন ঘুরতে হবে? আফ্রিকার পাশ দিয়ে যে যাব কে বলল? ঠিক আছে, নটিলাস যদি ডাঙার উপর দিয়ে না যায়? কেন, ডাঙার নিচ দিয়েও তো যেতে পারে। নিচে দিয়ে? লোকে এখন সুয়েজ খাল কাটছে বটে, কিন্তু প্রকৃতি অনেক আগেই সে কাজ সেরে রেখেছেন। সুয়েজের তলা দিয়ে পোর্ট সাইদ পর্যন্ত মাটির নিচ দিয়ে একটা সুড়ঙ্গ গেছে। আমি তার নাম দিয়েছি আব্রাহাম সুড়ঙ্গ। সত্যি? সুড়ঙ্গটা কি হঠাৎ করে আপনার চোখে পড়ে গেছে? অবশ্য একটু জ্ঞানও খাটাতে হয়েছে। ওই সুড়ঙ্গ না থাকলে আমি লোহিত সাগরে ঢুকতাম না। সুড়ঙ্গটাকে কিভাবে আবিষ্কার করলেন জানতে পারি? অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। ভাগ্য যাদের চিরকালের মতো একসঙ্গে জড়িয়ে গেছে তাদের সঙ্গে আর কোনো কথাই গোপন থাকা উচিত না। সুড়ঙ্গটার খোঁজ পেয়েছিলাম মাছ দেখে। মানে? লক্ষ্য করেছিলাম যে একই জাতের কিছু মাছ ভূমধ্য সাগর আর লোহিত সাগরে পাওয়া যায়, অথচ আমরা জানতাম এই দুই সমুদ্রের মাঝে কোনো যোগাযোগই নেই। তাহলে এরা দুই সমুদ্রে যাতায়াত করে কিভাবে? এরকম কোনো সুড়ঙ্গ থাকলে লোহিত সাগর থেকেই তা উত্তরমুখে যাবে, কারণ লোহিত সাগরের উচ্চতায় বেশি। আমার অনুমান ঠিক কিনা বোঝার জন্য রাশি রাশি মাছ ধরে লেজে পিতলের আংটি বেঁধে আবার সমুদ্রে ছেড়ে দিলাম। কয়েক মাস পর সিরিয়ার কাছে এই আংটি বাঁধা মাছগুলোর একটাকেই খুঁজে পেলাম। তখন আর আমার কোনো সন্দেহ রইল না। ফলে নটিলাস জলের তলায় সরেজমিনে তদন্তে বেরোলো আর সহজেই সন্ধান পাওয়া গেল। আপনিও শিগগিরই সুড়ঙ্গটি দেখতে পাবেন, আমি ছাড়া আর কেউ হদিস জানে না। পরের দিন সন্ধ্যাবেলায় নটিলাস সুয়েজের কাছে পৌঁছেই জলের তলায় ডুব দিল। সেই আরব্য সুড়ঙ্গ দেখতে পাবার প্রত্যাশা আমি চঞ্চল ও অধীর হয়েছিলাম। বোধহয় আমার চাঞ্চল্য লক্ষ্য করেই ক্যাপ্টেন নেমো জিজ্ঞেস করলেন, প্রফেসর, আপনি কি আমার সঙ্গে চালকের ঘরে যেতে রাজি আছেন? এই কথাটাই জিজ্ঞেস করবো কিনা ভাবছিলাম, কিন্তু কিছুতে সাহস পাচ্ছিলাম না। বেশ, তাহলে আসুন। ক্যাপ্টেন নেমো আমাকে নিয়ে চালকের ঘরে হাজির হলেন। চৌকো একটা ঘর, লম্বায় চওড়ায় 6 ফুট, মিসিসিপি কিংবা হাডসন নদীর জাহাজের সারেঙের ঘরটা যেমন হয় তেমন দেখতে। ঘরটার ঠিক মাঝখানে রয়েছে চাকাটা। চারদিকের দেয়ালে 4টা কাচের জানালা, যাতে সারেঙের পক্ষে চারপাশ দেখা সম্ভব হয়। সারেঙের রুমটা অন্ধকার,
কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার চোখ আলো ছায় অভ্যস্ত হয়ে গেল। কামরার পেছনে যে লণ্ঠনটা জ্বলছিল তার আলো এসে পড়ছে জলে, আর ঝলমল করে উঠছে সাগরের তল। এবার সুড়ঙ্গের মুখটা খুঁজে বের করতে হবে বলেই বৈদ্যুতিক তারের সাহায্যে ইঞ্জিন ঘরের সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন ক্যাপ্টেন নিমো, যাতে একই সঙ্গে নটিলাসের বেগ আর দিক নিয়ন্ত্রণ করতে পারেন। একটা ধাতু নির্মিত হাতলের চাপ দিয়ে চাকার গতিটা অনেকখানি কমিয়ে ফেললেন। চুপ করে দাঁড়িয়ে চোখের সামনেই আধো আলো আধো অন্ধকারের মধ্যে সুয়েজের তীরের খাড়া পাথরের দেয়াল দেখতে পেলাম। সজাগ চোখ রেখে ক্যাপ্টেন নিমো একের পর এক নির্দেশ পাঠাতে লাগলেন ইঞ্জিন ঘরে। রাত 10:15টার সময় ক্যাপ্টেন নিমো এসে নিজেই হাল ধরলেন। হঠাৎ দেয়াল সরে গিয়ে সামনে গভীর কালো এক বিকট গহ্বরকে হাঁ করে থাকতে দেখলাম। নটিলাস সেই পাথরের মুখের ভেতর নির্ভয়ে ঢুকে পড়ল। চারপাশ থেকে প্রবল জলকল্লোল উঠছে। ঢালু বেয়ে লোহিত সাগরের জল ছুটে চলছে ভূমধ্য সাগরের দিকে, আর তারই জলোচ্ছ্বাসের মধ্যে থরথর নটিলাস দ্রুত বেগে এগিয়ে চলল। তেজস্ক্রিভাবে আলো পড়ে পাথরের দেয়ালে। মাঝে মাঝে দেয়ালগুলো কেন যেন দ্রুত এগিয়ে আসে নটিলাসের দিকে, আর আমার বুকে যেন দুমদাম করে হাতুড়ির বাড়ি পড়ে। শেষকালে এই পাথরের দেয়ালে প্রচণ্ড ঘা খেয়ে যদি নটিলাসের সলিল সমাধি হয়। 10:35 সময় সারেঙের চাকা ছেড়ে উঠে দাঁড়ালেন ক্যাপ্টেন নিমো। আমার দিকে তাকিয়ে বললেন, ভূমধ্য সাগর। 20 মিনিটও লাগলো না, প্রবল জলোচ্ছ্বাস নটিলাসকে বহন করে নিয়ে এলো ভূমধ্য সাগরে। ক্যাপ্টেন নিমো যে কেমন লোক বোঝা শক্ত। এই বেশ হাসি খুশি, তারপরে আবার গম্ভীর এবং নিজের মধ্যে তন্ময়। যেমন 14 ফেব্রুয়ারিতে আমি তাকে দেখলাম তার সেলুনের গভীর চিন্তায় মগ্ন হয়ে আছেন। তার সেই ব্যাকুল গম্ভীর ও সমাহিত মূর্তি দেখে কোনো কথা বলা সঙ্গত বোধ করলাম না। নটিলাস তখন গ্রিসের সমুদ্রে ক্রিট দ্বীপের পাশে আছে, আর সেই জন্যই হঠাৎ আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছিল। আমি যখন আব্রাহাম লিঙ্কনে আমেরিকা ত্যাগ করে অতিকায় সিন্ধু দানবের বিরুদ্ধে অভিযানে বেরোই, তখন ক্রিটের বাসিন্দারা তুর্কি শাসনকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। এই বিদ্রোহ কি আদৌ সফল হয়েছে নাকি সমূলে উৎপাটিত হয়েছে তা আমি জানতাম না। সেদিন ক্যাপ্টেন নিমোকে দেখেই কেন যেন বিদ্রোহের ফলাফল জানার জন্য কৌতূহল বোধ করলাম, কিন্তু তার ওই গম্ভীর মূর্তি দেখে কোনো প্রশ্ন করার সাহস হলো না। মানুষটাকে যত দেখছি তত অবাক হচ্ছি, ততই আমার মূল ধরে টান দিচ্ছেন তিনি। গোপন সাধক বলে মাঝে মাঝে মনে হয় তাকে, যেন লোকচক্ষুর আড়ালে কোনো এক দুশ্চর তপস্যায় লিপ্ত। যুগপৎ সারল্য এবং জটিলতার প্রতীক, যাবতীয় বিরোধের সমন্বয়ে যেন তার আশ্চর্য রূপ গড়ে উঠেছে। আমার পরিচিত কোনো লোকের সঙ্গেই তার কিছু মেলে না, কোনো কিছুই না। হঠাৎ উঠে গিয়ে একটা জানালা খুলে বাইরের চঞ্চল জলের দিকে তাকিয়ে রইলেন ক্যাপ্টেন নিমো। আর ওই জলের পাশে তাকে দাঁড়িয়ে দেখে আমার হঠাৎ মনে হলো একমাত্র সমুদ্রের সঙ্গেই বুঝি তার তুলনা হতে পারে। সমুদ্রের মতোই অতল স্পর্শী তার ব্যক্তিত্ব, তেমনি রহস্যময় আর জটিল, তেমনি চঞ্চল, ঠিক তেমনি শান্ত সুনীল এবং দিগন্তচুম্বী। সমুদ্রের মতোই হিংস্র, সমুদ্রের মতোই প্রবল, আবার সমুদ্রের মতোই স্নিগ্ধ সুষময় সমাকুল। হঠাৎ পাশের জানালা দিয়ে দেখি জলের মধ্যে একজন ডুবুরি নেমে এসেছে। প্রবল বেগে সাঁতার কাটছিল লোকটি, আবার মাঝে মাঝে নিঃশ্বাস নেবার জন্য ভেসে উঠছিল জলের উপর, তারপরে আবার ডুব দিয়ে নেমে আসছিল জানালার কাছে। ক্যাপ্টেন নিমো দাঁড়িয়েছিলেন অন্য এক জানলার কাছে। আমার চিৎকার শুনে এই জানলার কাছে এসে দাঁড়ালেন তিনি। ডুবুরিটি আরও কাছে এগিয়ে এলো। অবাক হয়ে লক্ষ্য করলাম এ পাশ থেকে হাত তুলে কি একটা ইঙ্গিত করলেন ক্যাপ্টেন। উত্তরে লোকটা হাত নেড়ে উপরে উঠে গেল, আর ফিরে এলো না। এবার আমার দিকে ফিরে তাকালেন ক্যাপ্টেন, বললেন, ভয় পাবেন না, ও হচ্ছে মাটাপান অন্তরীপের নিকোলাস। যদি সবাইকে পেসকে বা মাছ বলে ডাকে, আশেপাশে সব কটা দ্বীপর চেনা। অমন সাহসী ডুবুরি বুঝার দুটি নেই। আপনি ওকে চেনেন? কেন চিনব না প্রফেসর? এই কথা বলে ঘরের এক কোনায় গিয়ে এক মস্ত সিন্দুকের ডালা খুললেন। ডালার উপর তামার পাতে নটিলাসের নাম লেখা, আর লেখা তার মূল মন্ত্র, মোবিলিস ইন মোবিলি। সিন্দুকটার ভেতর রাশি রাশি সোনার ডেলা সাজানো। এত সোনা তিনি কোথায় পেলেন? তাছাড়া এত সোনা দিয়ে করবেনই বা কি? কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। দেখলাম একটা একটা করে সোনার ডেলা তিনি তুলে একটা বাক্সে বোঝাই করতে লাগলেন। যখন পুরো বাক্সটা বোঝাই হয়ে গেল, তখন শক্ত তালা লাগিয়ে বাক্সটার উপর আধুনিক গ্রিক হরফে যেন কার ঠিকানা লিখলেন। তারপর একটা হাতল ঘোরাতেই বাইরে ঘন্টির আওয়াজ হলো। অমনি 4 জন অনুচর এসে অতি কষ্টে বাক্সটাকে টেনে টেনে সেলুনের বাইরে নিয়ে গেল। তারপর কপিকল দিয়ে বাক্সটাকে লোহার সিঁড়ি দিয়ে টেনে নিয়ে এলো উপরে। এতক্ষণ পরে বোধহয় ক্যাপ্টেন নেমোর আমার কথা মনে পড়ল। আপনি কিছু বলছিলেন প্রফেসর? কই না তো। তাহলে শুভরাত্রি। ক্যাপ্টেন নেমো ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আমি অত্যন্ত কৌতূহলী হয়ে নিজের ঘরে ফিরে এলাম। ওই ডুবুরিটির ইঙ্গিত আর বাক্স ভর্তি সোনার ডেলার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা
ভাবতে লাগলাম। অনেক রাতেও আমি জেগে জেগে যখন এই সম্বন্ধে নানা কথা ভাবছি, তখন নানা রকম আওয়াজ শুনে বুঝলাম নটিলাস ধীরে ধীরে জলের উপর ভেসে উঠল। তারপর প্ল্যাটফর্মে অনেক পায়ের শব্দ শোনা গেল। আওয়াজ শুনে বুঝলাম নৌকা নামানো হলো সমুদ্রে। ঘন্টা দুয়েক পর আবার প্ল্যাটফর্মে নৌকা টেনে তোলার শব্দ। নটিলাস আবার জলের তলায় ডুব দিল। সোনা তাহলে ঠিক ঠিকানায় পৌঁছে গেল? কোন সে ঠিকানা? কার কাছে এত সোনা পাঠালেন ক্যাপ্টেন নিমো? হিংটিং ছটের প্রশ্নের মতো এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সকালে উঠে দেখি আমরা গ্রিসের উপকূল পেছনে ফেলে এসেছি। যে প্রবল বেগে নটিলাস ভূমধ্যসাগর পেরিয়ে এলো, তাতে মনে হলো ক্যাপ্টেন নেমো বোধহয় এই অঞ্চলকে পছন্দ করেন না। হয়তো সমুদ্রের এই অঞ্চলে অনেক দুঃখের স্মৃতি জড়ানো আছে, তাই নটিলাসের গতি তিনি মন্থর করতে চাননি। শুধু সিসিলির কাছে একটু সময় ডুবো পাহাড়ের প্রাচুর্যের জন্য মন্থর হয়েছিল। তারপর আবার জিব্রাল্টার প্রণালীতে পড়েই গতি অনেক বৃদ্ধি পেল। যাবার সময় কেবল চৌকিতে একটুক্ষণের জন্য দেখা গেল হারকিউলিসের প্রাচীন সেই মন্দির, যা এখনও সাগরতলার শ্যাওলায় সমাকীর্ণ। আর তারপরে আমরা আটলান্টিক মহাসাগর এসে পৌঁছলাম। নটিলাস আমাদের যত স্বাচ্ছন্দ্যই দিক, বন্দি তো। ফলে নেডল্যান্ড যখন পলায়নের পরিকল্পনা করল, আমাকে রাজি হতেই হলো। মাত্র 48 ঘন্টায় ভূমধ্যসাগর অতিক্রম করে আমরা তখন আটলান্টিক মহাসাগরে। ইস্পাহানের উপকূল ধরে আস্তে আস্তে জলের তলা দিয়ে চলছে নটিলাস। ঠিক হয়েছে, রাত 9টার সময় নটিলাসের নৌকায় করে আমরা পালাবো। এই কয়েকদিন ক্যাপ্টেনের সঙ্গে দেখা হয়নি। নটিলাস ছেড়ে যাবার আগে শেষবার সব ভালো করে দেখে যাবার খুব ইচ্ছা হলো। তাই রাত 8টার সময় আমি সন্তর্পণে ক্যাপ্টেন নিমোর ঘরের কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে কোনো শব্দ আসছে না দেখে সাহস সঞ্চয় করে আস্তে একটু ধাক্কা দিতেই দরজা খুলে গেল। তপস্বীর সাদাসিদে ঘরের মতো এই নিরাভরণ ঘরটিতে আমি আগেও গেছি। দেয়ালে নানা দেশের নেতাদের ছবি ঝুলছে। পোল্যান্ডের বীর নেতা কোস্কিওস্কো, আয়ারল্যান্ডের ড্যানিয়েল ও'কনেল, আমেরিকার জর্জ ওয়াশিংটন, অ্যাব্রাহাম লিঙ্কন আর জন ব্রাউন, এরা প্রত্যেকেই স্বদেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। ক্যাপ্টেন নিমোর রহস্যের সূত্র কি তবে এই ছবিগুলো? ইনিও কি দুর্ভাগা দেশের লাঞ্ছিত ও নিপীড়িত মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন? কোন সে আত্মীয়তার বাঁধন যা বোটসারিস, ও'কনেল, অ্যাব্রাহাম লিঙ্কনের সঙ্গে তাকে একসূত্রে বেঁধে রেখেছে? আমেরিকার সম্প্রতি কোনো গৃহযুদ্ধের নায়কই এই শতাব্দীর বৃহত্তম বিপ্লবের কোনো নেতা কি তিনি আসলে? এমন সময় হঠাৎ ঢং ঢং করে 8টা বাজল ঘড়িতে। অমনি যেন আমি মূর্ছা থেকে জেগে উঠলাম। মনে পড়ল এই ঘরে আসলে ঢুকেছিলাম ম্যাপ দেখে আমাদের গতিপথ নির্ধারণ করতে। তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে গিয়ে পোশাক পরে তৈরি হয়ে নিলাম। আমি নটিলাসের দেয়া নাবিকের পোশাকে নিজেকে সজ্জিত করে নিলাম। পালাবার মুহূর্ত যত ঘনিয়ে আসতে লাগলো, আমার বুকের স্পন্দনও ততই যেন বেড়ে চলল। সমস্ত নটিলাসে কোনো সাড়া শব্দ নেই, কেবল একটি ইঞ্জিনের মৃদু গুঞ্জন ভেসে আসছে। আমার হৃৎপিণ্ডের স্পন্দনের সঙ্গে যন্ত্রের এই গুঞ্জন যেন মিশে যাচ্ছে। প্রতি মুহূর্তে আমার উৎকীর্ণ অস্তিত্ব প্রতীক্ষা করতে লাগলো চেঁচামেচি ও হট্টগোলের। এই বুঝি নেডল্যান্ড পালাবার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে যায়। 9টা বাজতে মাত্র কয়েক মিনিট বাকি। এমন সময় হঠাৎ যেন বুকের ভেতরটা ফাঁকা করে দিয়ে ইঞ্জিনের মৃদু গুঞ্জন মিলিয়ে গেল। ছোট ধাক্কা দেখে বুঝলাম নটিলাস আস্তে আস্তে গভীর সমুদ্রে নেমে যাচ্ছে। তাহলে কি আমাদের পলায়নের পরিকল্পনার গোপন নেই? এমন সময় ঘরের দরজা খুলে হাসি মুখে ভেতরে ঢুকলেন ক্যাপ্টেন নিমো। এই যে প্রফেসর, আপনাকেই খুঁজছিলাম। ইস্পাহানের ইতিহাস আপনি জানেন? এমন অবস্থায় কাউকে তার স্বদেশের ইতিহাসের কথা জিজ্ঞেস করলেও সে উত্তর দিতে পারত না। আমাকে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ক্যাপ্টেন নিমো আবার জিজ্ঞেস করলেন, কি জানেন নাকি? অল্প কিছু, কোনো রকমে এই কথাটি বলতে পারলাম শুধু। ঠিক পণ্ডিতদের মতোই জবাব, বললেন ক্যাপ্টেন। পণ্ডিত বলে তারা কিছুই জানে না। বসুন, আপনাকে ইস্পাহানের ইতিহাসের একটা কাহিনী শোনাই। ডিভানের উপরে হেলান দিয়ে বসলেন ক্যাপ্টেন নিমো। তারপর গুনগুন করে বলতে শুরু করলেন ইস্পাহানের জাতীয় সংগ্রামের দীর্ঘ কাহিনী। সত্যি দীর্ঘ কাহিনী শুনিয়েছিলেন ক্যাপ্টেন নিমো। ইংরেজ, ওলন্দাজ আর জার্মান জাতিপুঞ্জের সম্মিলিত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য রাজা চতুর্দশ লুইয়ের নেতৃত্বে ফ্রান্স ইস্পাহানের সঙ্গে মৈত্রী রচনা করল। কিন্তু যুদ্ধের জন্য যে বিপুল অর্থ চাই তাকে যোগাবে। দক্ষিণ আমেরিকায় ইস্পাহানের তখন অঢেল ঐশ্বর্য। মায়া আর ইনকাদের সোনারূপে অনেক ইস্পাহানি জাহাজ বোঝাই করা হলো, আর 23টা ফ্রেঞ্চ যুদ্ধজাহাজ তাদের পাহারা দিয়ে নিয়ে চলল ক্যাডিজের দিকে। খবর পেয়ে ইংরেজ নৌবাহিনী ক্যাডিজ অবরোধ করে পথ আটকে বসে রইল। ফলে বিপদ এড়াবার জন্য ফ্রেঞ্চ সেনাপ্রধান আর ইস্পাহান অধিনায়ক পরামর্শ করে সোনাভর্তি জাহাজ নিয়ে চলল ভিগো উপসাগরে। কিন্তু কোনো কারণে জাহাজ থেকে মাল খালাস করতে বড্ড দেরি করে ফেলেছিলেন তারা। সেই সুযোগে ইংরেজ বাহিনী এসে তাদের আক্রমণ করে বসল। নীল জল লাল হয়ে গেল। সেই দারুণ যুদ্ধে ফ্রেঞ্চ সেনাপ্রধান যখন দেখলেন ইংরেজ বাহিনীর সঙ্গে কিছুতেই এটে ওঠা যাবে না, তখন তার আদেশে
গোলা বারুদ দিয়ে সোনার উপর ভরা ইস্পাহান জাহাজগুলো জলে ডুবিয়ে দেওয়া হলো। এই অতুল ঐশ্বর্য শত্রুর হাতে পড়ার চেতে সলিল সমাধি হওয়া ঢের ভালো। সাল তারিখ সম্বলিত এই মস্ত গল্প শেষ হলো। আমি কিন্তু বুঝতে পারলাম না ক্যাপ্টেন নেমো হঠাৎ আমাকে এই কাহিনী শোনালেন কেন। তো কি? আমি জিজ্ঞেস করলাম। প্রফেসর, নটিলাস এখন এই ভিগো উপসাগরেই নেমে পড়েছে। ক্যাপ্টেন নেমো উঠে দাঁড়িয়ে একটা জানালার পাশে নিয়ে গেলেন আমাকে। জানালা দিয়ে দেখলাম ডুবুরির পোশাক পরা নটিলাসের মাল্লারা বালি খুঁড়ে তোবড়ানো ভাঙাচোরা শ্যাওলা পড়া বাক্স উদ্ধার করছে। অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে অজস্র জাহাজের ধ্বংসাবশেষ। সেই ভাঙা বাক্সগুলো থেকে রাশি রাশি সোনার উপর ডেলা পুরনো ইস্পাহানি মোহর এবং মূল্যবান দীপ্ত পাথর ছড়িয়ে পড়ল সিন্ধুর তলে। আর নটিলাসের মাল্লারা তা দিয়ে বোঝাই করতে লাগলো মস্ত সব সিন্ধু। সাগরতলের বালিরাশির উপর তারার মতো ঝিঁকিয়ে ওঠা এই অকল্পনীয় ঐশ্বর্য দেখতে দেখতে সব স্পষ্ট বুঝতে পারলাম আমি। শূন্য সিন্ধুক আবার ভরে নেবার জন্যই ভিগো উপসাগরে এসেছে নটিলাস। ইনকাদের অতুল ঐশ্বর্যের অধীশ্বর এখন এই মানুষটাই। হাসি মুখে আমার দিকে ঘুরে তাকালেন ক্যাপ্টেন নেমো। বুঝতেই পারছেন কেমন করে আমি কোটিপতি হয়েছি? বুঝলাম, কিন্তু এত ঐশ্বর্য সব কিনা এমনভাবে নষ্ট হচ্ছে, কোনো কাজেই লাগছে না। বলতে বলতেই বুঝতে পারলাম অজান্তে ক্যাপ্টেন নেমোকে আঘাত করে বসেছি। নষ্ট হচ্ছে? আহত বাঘের মতো রুষ্ট স্বরে বলে উঠলেন তিনি। আপনি কি ভাবছেন এত কষ্ট করে এই সম্পদ আমি উদ্ধার করছি নষ্ট করার জন্য, নিজের ভোগের জন্য? আমি যে এই ঐশ্বর্যের সদ্ব্যবহার করছি না আপনাকে কে বলল? আপনি কি মনে করেন আমি খবরটুকু রাখি না পৃথিবীর কোথায় কোন দেশে মানুষ নিপীড়িত, লাঞ্ছিত, নিগৃহীত হচ্ছে? এটা কি কিছুতেই বোঝেন না যে? ক্যাপ্টেন নিমো হঠাৎ থেমে গেলেন। বোধহয় এত কথা তিনি বলতে চাননি। বোধহয় এত উত্তেজিত না হলে এই সম্বন্ধে কোনো কথাই বলতেন না। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম সমুদ্রের তলায় এই স্বাধীন নিঃসঙ্গ জীবন বেছে নেবার পেছনে যে কারণেই থাক না কেন, ক্যাপ্টেন নেমো এখনও মানুষেরই সন্তান। এই তথ্য আমার অগোচর রইল না। এখনও মানবজাতির দুঃখে ও লাঞ্ছনায় তার বুক কাঁদে। এখনও অত্যাচারিত জাতিদের উদ্দেশ্যে তার অঢেল ঐশ্বর্য ব্যয় হয়। আর অমনি আমি বুঝতে পারলাম বিপ্লব জ্বলা ক্রিট দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় কাদের উদ্দেশ্যে তিনি ওই সোনাভরা সিন্দুক পাঠিয়েছিলেন।